দর্শক, আপনারা যে ভিডিওটি এখন দেখতে যাচ্ছেন সেটি একটি কল্পকাহিনী বলে মনে হতে পারে আপনার। কয়েকটি ভয়ঙ্কর ভূমিকম্প আপনার চেনা জগতে গত কয়েকশো বছরে এমন সব অকল্পনীয় ঘটনা ঘটিয়েছে, সেটা জেনে আপনার কাছে পরাবাস্তব বলে মনে হতে পারে এটা আপনার চেনা সব এলাকায় শুটিং করা কোনো একটি অতি প্রাকৃত ডুমসডে মুভি। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাদেরকে এখন যেটা বলতে যাচ্ছি তার প্রতিটি তথ্য ইতিহাসের পাতা থেকে তুলে নেয়া। প্রতিটি তথ্য বাস্তব, প্রতিটি তথ্য সত্য। এটা শুধু ভূমিকম্পের গল্প নয়, বাংলাদেশের বুকে ঘটে যাওয়া কয়েকটি মহাপ্রলয়ের ইতিহাস। ভাবুন তো, একটি ভূমিকম্পে সাগরের বুক ফুঁড়ে জেগে উঠেছিল আস্ত একটি দ্বীপ। শীত এলে আপনারা সেখানে আনন্দ ভ্রমণে যান। সেই দ্বীপকে আপনারা চেনেন সেন্ট মার্টিনস নামে। আরেকটি ভূমিকম্পে বদলে গিয়েছিল আপনার চেনা ব্রহ্মপুত্র নদের গতিপথ। জন্ম নিয়েছিল একেবারে নতুন একটি নদী, যে নদীকে আপনারা আজ চেনেন যমুনা নামে। এক একটি ভূমিকম্পে বাংলাদেশের এক একটি অঞ্চল পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। তুমড়ে মুচড়ে প্যাচ লেগে গিয়েছিল রেললাইনের পাতে। একবার 24 ঘন্টায় 150 বার কেঁপে কেঁপে উঠেছিল বিস্তীর্ণ অঞ্চল। তৈরি হয়েছিল সুনামি। আতঙ্কে ঘরবাড়ি ফেলে ফাঁকা মাঠে তাঁবুতে বসবাস করতে শুরু করেছিল ইংরেজ শাসকেরাও। আরেকটি ভূমিকম্পে ঢাকাতেই মারা গিয়েছিল শত শত মানুষ। ভেঙে পড়েছিল কয়েকটি বড় শহরের সব পাকা দালান। আপনি যদি মনে করেন বাংলাদেশ মাঝারি ধরনের ভূমিকম্প প্রবণ দেশ, তাহলে এই ভিডিও দেখবার পর আপনার সেই ধারণা হয়তো বদলে যেতে পারে। কারণ ইতিহাস বলছে বাংলাদেশ যেন দাঁড়িয়ে আছে একটি দানবের পিঠের ওপর। প্রলয়ের রূপ নিয়ে যে দানব মাঝে মাঝেই আড়মোড়া ভেঙে জেগে ওঠে। চলুন ঘুরে আসি ইতিহাসের প্রলয়ঙ্কারী কয়েকটি অধ্যায় থেকে। আমি আহরার হোসেন। 1897 সাল 12ই জুন, ঘড়ির কাঁটায় বিকেল আনুমানিক 5:10। ময়মনসিংহে 3 দিন ধরে অস্বাভাবিক গরম পড়েছে। থেকে থেকে গর্জে উঠছে মেঘ। হঠাৎ উত্তর পূর্ব আকাশে শুরু হলো প্রচণ্ড বজ্রধ্বনি। একই সঙ্গে দুলতে শুরু করলো সমগ্র অঞ্চল। ঝাঁকুনি খেল পুরো বাংলাদেশ। তখন বাংলাদেশ বলে অবশ্য কোনো দেশ ছিল না। আমাদের এই ভূখণ্ড ছিল ব্রিটিশ রাজের অধীন ভারতবর্ষের অংশ। তবে আপনাদের বোঝার সুবিধার্থে এই ভিডিওতে আমরা তখনকার পূর্ববঙ্গকে বাংলাদেশ বলেই চিহ্নিত করব। সেদিনের সেই ভূমিকম্পটি ইতিহাসে ঠাঁই পেয়েছিল গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক নামে। সেই ভূমিকম্পে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা ভাবলে আজও শিহরিত হয় মানুষ। দ্য ইংলিশম্যান কলকাতা থেকে প্রকাশিত একটি পত্রিকা, এখন পরিচিত দ্য স্টেটসম্যান নামে। সেদিনের ভয়াবহ ভূমিকম্পের পর বিভিন্ন প্রতিবেদন, চিঠি ও প্রত্যক্ষদর্শীর বিবরণ ছেপেছিল এই পত্রিকা। ইংলিশম্যানের সেই সব বিবরণ সংগ্রহ করে আবার প্রকাশ করেছে ইউনিভার্সিটি অফ মিনেসোটা। ভূমিকম্পের 16 দিন পর ইংলিশম্যানে ছাপা হয় উত্তর পূর্ব বাংলায় প্রায় পুরো অঞ্চল জুড়ে যে ভয়াবহ বিপর্যয় বয়ে গেল তার কেন্দ্র ছিল গারো পাহাড় বা তার খুব কাছাকাছি কোনো এলাকা। পাহাড় থেকে প্রায় 100 কিলোমিটার দূর পর্যন্ত এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার মধ্যে ছিল ময়মনসিংহ ও এর আশপাশের অঞ্চল। রাজবাড়ি, বাজার, এমনকি থানাসহ বিভিন্ন স্থাপনা মাটির কয়েক ফুট নিচে দেবে গিয়েছিল। বহু প্রাণহানি ঘটে। মারা যান ওই অঞ্চলের মহারাজার নিকটাত্মীয়রা। ময়মনসিংহ, রামগোপালপুর, গৌরীপুর, কালীপুর, মুক্তাগাছা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। ভীষণভাবে বিধ্বস্ত হয় জামালপুর, শেরপুর, জগন্নাথগঞ্জ এবং সিরাজগঞ্জ। একজন প্রত্যক্ষদর্শী ইংলিশম্যানে পাঠানো চিঠিতে লেখেন, আমি নিজ চোখে দেখেছি সব রাস্তা, খালবিল, পাকা ও ছাউনি ঘর সবকিছু ধ্বংস হয়ে গেছে। কোনো সেতুই অক্ষত নেই। কাঠ ও ইট সিমেন্টের অংশগুলো পুরোপুরি ভেঙে গুড়িয়ে গেছে, আর লোহার অংশগুলো গেছে বেঁকে। বহু জায়গায় রাস্তার দেবে বড় বড় ফাটল দেখা দিয়েছে। অনেক খাল ও নদী বালিতে এমনভাবে পূর্ণ হয়ে গেছে যে সেগুলোকে আর জলাশয় বলে চেনা যাচ্ছে না। বিভিন্ন স্থানে তৈরি হয়েছে নতুন জলধারা। পুরো এলাকা জুড়ে মাটি ফেটে
বিরাট বিরাট চিট ধরেছে। সেই সব ফাটলের ভেতর থেকে বেরিয়ে এসেছে কালো সালফারের মতো দুর্গন্ধযুক্ত বালি ও পানি। আঠালো ও শক্ত কালচে পদার্থ বেরিয়ে রয়েছে জায়গায় জায়গায়। অনেক জমির ধান এই উৎকট কালো বালির ঢিবির নিচে চাপা পড়েছে। ইংলিশম্যানে লেখা হয়েছে, ভূমিকম্পের সময় মাটির ভেতর থেকে প্রচণ্ড গর্জন শোনা যাচ্ছিল, আর এমন কম্পন হচ্ছিল যে কোনো মানুষই স্থির দাঁড়িয়ে থাকতে পারছিল না। অনেকে মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। 24 ঘন্টায় 150 থেকে 200 বার ঝাঁকুনি হয়। কম্পন শুরুর 3 মিনিটের মধ্যেই ময়মনসিংহের প্রায় সব স্থাপনা ধূলিসাৎ হয়ে যায়। দাঁড়িয়ে থাকে শুধুমাত্র 2টি একতলা পাকা বাড়ি আর রেল স্টেশন। তবে স্টেশনের চারদিকে বড় বড় ফাটল এবং মাটির গর্ত থেকে উঠে আসা কালো বালির অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্টেশনের সামনে একটি নদীর চর ছিল। ভূমি থেকে 6 ফুট দেবে যায় বিশাল ওই চরটি। রেল লাইন দুমড়ে মুচড়ে এমনভাবে প্যাচ লেগে যায়, দেখে মনে হচ্ছিল একটি দানবাকৃতির কর্কস্ক্রু। এই ঘটনার পর বেশ কিছুদিনের জন্য রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার। 1897 সালের ভূমিকম্পে কারাগারটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তখনকার সিভিল সার্জন ছিলেন কারাগারের অতিরিক্ত দায়িত্বে। ভূমিকম্প থামতেই তিনি ঘোড়ায় চেপে ছুটে যান কারাগারে। গিয়ে দেখেন সব দেয়াল ধসে পড়েছে, কিন্তু বন্দীরা কেউ পালিয়ে যাননি। তারা ভয়ে জটলা বেঁধে এক কোণে বসে কাঁপছে। সেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছিল ঢাকা শহরেও। তবে ঢাকায় কয়েকশো মানুষের প্রাণহানি ঘটেছিল আর একটি ভূমিকম্পে। সেই প্রসঙ্গে পরে আসব। তার আগে চলুন জেনে আসি আরেকটি ঘটনা। আহসান মঞ্জিল নিশ্চয়ই চেনেন আপনি। ঢাকার নবাব পরিবারের বাসভবন ছিল এটি। 1859 সালে এই প্রাসাদটির নির্মাণ কাজ শুরু করেন নবাব আব্দুল গনি। ছেলে খাজা আহসানুল্লাহর নামে নামকরণ করেন। গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েকের 25 বছর আগে নির্মাণ কাজ শেষ হয় এর। ভূমিকম্পের ধাক্কায় আহসান মঞ্জিলের গম্বুজ ভেঙে পড়ে। নবাব পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। এরপরে কিছুদিন তারা প্রাসাদের সামনের ফাঁকা চত্বরে তাঁবুটা নিয়ে বসবাস করেছিলেন। দ্য ইংলিশম্যান পত্রিকার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, শিলং, গৌহাটি, সিলেট, ময়মনসিংহ, রংপুর, কোচবিহারে ক্ষয়ক্ষতি ছিল সবচাইতে বেশি। ঢাকা, চট্টগ্রাম ও কলকাতার ভবনগুলোতে গুরুতর ফাটল ও ধসের সম্মুখীন হয়েছিল। কান্তজিও মন্দির। দিনাজপুরের এই মধ্যযুগীয় স্থাপনাটির সুনাম রয়েছে দুনিয়াজোড়া। গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েকে ক্ষতিগ্রস্ত হয় দারুণ স্থাপত্যশৈলীর এই মন্দিরটি। কম্পনের ধাক্কায় মন্দিরের ওপরের 9টি চূড়া ভেঙে পড়ে। কান্তজিও মন্দির আজও সেই ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে। গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক কতটা তীব্র ছিল তা একটি ঘটনাতেই বোঝা যাবে। কয়েক মিনিটের ঝাঁকুনিতেই 1.5 লাখ বর্গ কিলোমিটার এলাকার ইট, পাথর, সিমেন্টের নির্মিত প্রায় সব স্থাপনা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক ছিল 8.7 মাত্রার। এটির উৎপত্তি ছিল সিলেটের পার্শ্ববর্তী মেঘালয়। এই ভূমিকম্পে মারা গিয়েছিল 1,500-এর বেশি মানুষ। মানচিত্রের এই জায়গাটি দেখুন, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া। 140 বছর আগে এখানেই উৎপত্তি হয়েছিল বড় ধরনের একটি ভূমিকম্পের। এটির নাম বেঙ্গল আর্থকোয়েক। 1885 সাল 14 জুলাই দিনটিতে পালিত হবে মুসলমানদের ঈদ উল ফিতর। একই দিনে সনাতন ধর্মের একটি উৎসবও পড়ে গেছে। সেদিন ছিল তাদের রথযাত্রা। তার মানে বাংলাদেশের প্রায় সব মানুষ সেদিন উৎসবে মাতাওরা থাকবে। কিন্তু ভোরের আলো ফুটতে না ফুটতেই আনন্দ পরিণত হলো আতঙ্কে। সকাল 6:30 তীব্র ঝাঁকুনিতে কেঁপে উঠল পুরো বাংলা। আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, সিকিম, বিহার, উড়িষ্যা, এমনকি আপনারা এখন যে দেশকে চেনেন মিয়ানমার নামে, সেই বার্মা এবং ভুটানেরও কিছু কিছু এলাকা কেঁপে ওঠে প্রবল ঝাঁকুনিতে। সবচাইতে বেশি কম্পন অনুভূত হয় সিরাজগঞ্জে, পাবনায়, বগুড়ায়, ময়মনসিংহে, শেরপুরে, জামালপুরে এবং ঢাকাতে। এই এলাকাগুলোর অবস্থান একটি ভূবিচ্যুতি রেখা বা ফল্ট লাইন বরাবর। বেঙ্গল কোয়েক তীব্র ধ্বংসলীলা চালায় সিরাজগঞ্জ জেলায়। ইট দিয়ে বানানো দালান কোঠা ভেঙে পড়ে কাগজের ঘরের মতো মুড়মুড় করে। ধ্বংস হয়ে যায় পাটকল। কয়েকটি জায়গায় মাটিতে বড় বড় ফাটল দেখা যায়।
আর সেই ফাটল দিয়ে ছিটকে বেরিয়ে আসতে থাকে বালি মিশ্রিত পানি। বগুড়া জেলাতেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। কাছারি বাড়ি, সার্কিট হাউস সহ বিভিন্ন স্থাপনা ধ্বংস হওয়ায় দাপ্তরিক কাজ চালানোর জন্য টাঙানো হয় অস্থায়ী তাঁবু। শেরপুর শহরে তখন শখানেক দালান কোঠা ছিল, মুহূর্তেই সব পরিণত হয় ধ্বংসস্তূপে। ঝাঁকুনিতে ধসে পড়ে ঢাকা শহরের বহু স্থাপনা। সাটুরিয়ার ভূমিকম্পে কত মানুষের প্রাণহানি ঘটেছিল তা নিয়ে সঠিক কোনো হিসেব পাওয়া যায় না। অনেকেই দাবি করেন শুধু শেরপুরেই মারা গিয়েছিলেন ৩৫ জন। আবার কেউ কেউ বলেন ঢাকা সহ বিভিন্ন জায়গায় বেঙ্গল আর্থকোয়েকে নিহত হয়েছিল অন্তত ৭৫ জন। সেই রকম একটি ভূমিকম্প এখন হলে কি হতো? ঢাকায় শত শত মানুষের প্রাণহানি হয়েছিল আরেকটি ভূমিকম্পে। সেই প্রসঙ্গে আসব, তার আগে চলুন জেনে আসি একটি গুরুত্বপূর্ণ নদীর গতিপথ কিভাবে বদলে গিয়েছিল। এই ব্যক্তির নাম মেজর জেমস রেনেল। ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর কর্মকর্তা, একই সঙ্গে ভূগোলবিদ ও মানচিত্রকার। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সার্ভেয়ার জেনারেল ছিলেন ১৭৬৫ থেকে ১৭৭৭ সাল পর্যন্ত। আর এ সময় তিনি এমন একটি কাজ করেছিলেন যে কারণে তিনি আজও স্মরণীয় হয়ে আছেন। এই মানচিত্রটি দেখুন, ভারতীয় উপমহাদেশের প্রথম নির্ভুল এবং বিস্তারিত মানচিত্র। ১৭৭৭ সালে এই মানচিত্র তৈরি করেন মেজর রেনেল। কেন এই মানচিত্রের কথা বলছি? ব্রহ্মপুত্র নদ একটি আন্তর্জাতিক নদী, চীন, ভারত ও বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত। পানি প্রবাহের দিক দিয়ে বিশ্বের ৫ম বৃহত্তম নদী এটি। উৎপত্তি তিব্বত থেকে। প্রায় ৩,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিলীন হয়েছে ঢাকার কাছে আরিচায়। মানচিত্রের এই জায়গাটি লক্ষ্য করুন, ব্রহ্মপুত্রের আদি গতিপথ। ১৭৭৭ সালে মেজর রেনেলের মানচিত্রে দেখা যাচ্ছে ময়মনসিংহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র। এই বিশাল নদের মূল স্রোতধারাটি কিশোরগঞ্জের ভৈরব বাজারের কাছে মেঘনা নদীর সঙ্গে মিলিত হতো। তখনকার মানচিত্র এবং জনপদের বিন্যাস গড়ে উঠেছিল এই নদীপথকে কেন্দ্র করেই। কিন্তু সেই বিশাল নদীটি এখন খাল, পরিচিত পুরাতন ব্রহ্মপুত্র নামে। কেন এমনটা হলো? এর কারণ ১৭৮৭ সালের গ্রেট ডাউকি আর্থকোয়েক। গবেষকদের মতে ভূমিকম্পে ময়মনসিংহ এবং জামালপুর অঞ্চলের ভূমির উচ্চতা বেড়ে যায়। নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়। এদিকে পাহাড়ি ঢলে উজান থেকে নেমে আসা পানি উঁচু জমি দিয়ে নামতে না পেরে পথ পাল্টে ফেলে, আর তখনই সৃষ্টি হয় যমুনা নদী। এই মানচিত্র দেখুন, ব্রহ্মপুত্রের নিম্নগামী এই ধারাটির পানি প্রবাহ হঠাৎ বেড়ে গেল, আর এটিই হলো যমুনা নদী। কিন্তু ১৭৭৭ সালের আগে রেনেলের ম্যাপে এই যমুনা নদীর কোনো অস্তিত্বই ছিল না। তবে সেখানে ছিল ছোট একটি স্রোতধারা। কেউ কেউ দাবি করেন ১৭৬২ সালের এক ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ প্রথমবারের মতো কিছুটা উঁচু হয়ে যায়। সেখান থেকে ছোট্ট একটি প্রবাহ বেরিয়ে আসে, যেটি পরিচিত জোনাই খাল নামে। ১৭৮৭ সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ আরও উঁচু হয়। সেই বছরের অতিরিক্ত বৃষ্টিপাতে বন্যা দেখা দেয় ওই অঞ্চলে। ভূমিধসের মাটি, পলি, কাকর স্রোতে ভেসে এসে জমতে থাকে নদীর তলদেশে। সব মিলিয়ে বাধা পেয়ে পানি প্রবাহিত হতে থাকে ব্রহ্মপুত্রের ছোট ওই প্রবাহ জোনাই খাল দিয়ে। এটি বড় হতে হতে মূল নদী হয়ে আজকের যমুনা নামে পরিচিত। প্রশ্ন হচ্ছে, গ্রেট ডাউকি আর্থকোয়েক কতটা শক্তিশালী ছিল যে দুনিয়ার অন্যতম বড় একটি নদীর গতিপথই পাল্টে দিল? ১৭৮৭ সালের ভূমিকম্পকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। কেউ বলেন শিলং সিলেট ভূমিকম্প, তবে ডাউকি ভূমিকম্প নামেই এটি বেশি পরিচিত। এই ভূমিকম্পটি ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসের সবচাইতে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। গবেষকরা বলছেন রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৮ থেকে ৮.৫-এর মতো। কেউ কেউ দাবি করেন এই মাত্রা ছিল আরও বেশি। তখন অবশ্য আজকের মতো নিখুঁত হিসেব দেওয়ার মতো তেমন কোনো ব্যবস্থা ছিল না। তবে এই ভূমিকম্প ছিল এতটাই বিধ্বংসী যে ভূগোল, নদীপথ, এমনকি ভূস্তরও স্থায়ীভাবে বদলে যায়। সিলেটের পাশেই মেঘালয়ের ডাউকি ছিল ভূমিকম্পের মূল উৎসস্থল। পুরো বাংলাদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, এমনকি বার্মা, ভুটান ও নেপাল পর্যন্ত কম্পন টের পাওয়া গিয়েছিল। এই ভূমিকম্পের প্রভাবে শিলং মালভূমি ও চেরাপুঞ্জি এলাকায় বিরাট ভূমিধ্বস হয়।
কয়েকটি পাহাড়ের ঢাল পুরো ভেঙে পড়ে নদ নদীর গতিপথ বন্ধ হয়ে যায়। কম্পনে অনেক নদীর গভীরতা কমে যায়, আবার কোনো কোনো নদীর গভীরতা বেড়ে যায় অত্যধিক। এবার সেই ভূমিকম্পের প্রসঙ্গে আসি, যার প্রভাবে ঢাকাতেই মারা গিয়েছিলেন শত শত মানুষ। এই ব্যক্তির নাম রেভারেন্ড উইলিয়াম হার্স্ট, একজন ব্রিটিশ ইতিহাসবিদ। 1752 থেকে 1765 সাল পর্যন্ত তিনি ছিলেন রয়্যাল একাডেমির সেক্রেটারি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা 1763 সালের নভেম্বর মাসে উইলিয়াম হার্স্টকে একটি চিঠি পাঠান। রেভারেন্ড এডওয়ার্ড গালস্টন ওই কর্মকর্তার নাম। তিনি তখন চট্টগ্রামে ছিলেন, আর চিঠির বিষয় ছিল ভূমিকম্প। 1762 এপ্রিল মাসের তৃতীয় দিন, 263 বছর আগের কথা, বিকেল 5টা, প্রলয়ঙ্করী একটি ভূমিকম্প আঘাত হানে, যাতে লন্ড ভণ্ড হয়ে যায় বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের বিস্তীর্ণ অঞ্চল। রিক্টার স্কেলে 8.5 মাত্রার ওই ভূমিকম্পটি গ্রেট বেঙ্গল কোয়েক নামে পরিচিত। অনেকেই বলেন আরাকান কোয়েক। এর উৎপত্তিস্থল নিয়ে নিখুঁত তথ্য পাওয়া যায় না। ভূতত্ত্ববিদদের ধারণা বঙ্গোপসাগরের উপকূল অথবা চট্টগ্রাম বা আরাকানের কাছাকাছি জায়গায় ছিল এর মূল কেন্দ্র বা এপিসেন্টার। এটা এতটাই শক্তিশালী ছিল যে চট্টগ্রামে কোনো পাকা ভবনই অক্ষত ছিল না। রেভারেন্ড উইলিয়াম হার্স্টকে লেখা একটি চিঠিতে সেই ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির চট্টগ্রামের কর্মকর্তা এডওয়ার্ড গালস্টন। ধ্বংসযজ্ঞের ভয়াবহতা বর্ণনা করে তিনি চিঠির শেষের দিকে লিখেছেন, যদি এই রকম অসংখ্য ঘটনাও তিনি বর্ণনা করেন, তবুও ভয়াবহতার 10 ভাগের 1 ভাগও প্রকাশ করা যাবে না। তিনি লিখেছেন, 2 দিনে মোট 12 বার কম্পন অনুভব করেছেন তিনি। বাহরচড়া অথবা বাকরচনক নামের একটি এলাকার কথা উল্লেখ করেন তিনি, যেখানে প্রায় 200 মানুষ সমুদ্রে ডুবে মারা গেছে। চিঠিতে লিখেছিলেন এডওয়ার্ড গালস্টন। এই ব্যক্তির নাম রেভারেন্ড টমাস বার্চ। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করতেন, থাকতেন কলকাতায়। তিনিও রেভারেন্ড উইলিয়াম হার্স্টকে চিঠি লিখে গ্রেট বেঙ্গল ভূমিকম্পের তীব্রতা ও ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেছিলেন। টমাস লিখেছেন, কিংডম অফ বেঙ্গলে ভয়াবহ বিধ্বংসী ভূমিকম্প হয়েছে। ঢাকায় নদীর পানি হঠাৎ বেড়ে এত বিধ্বংসী রূপ নেয়, যার ফলে কয়েক শতাধিক বড় বড় নৌকা নদী তীরে আছড়ে পড়ে, অনেকগুলো পানিতে তলিয়ে যায়। একই সাথে ভেতরে থাকা অনেক মানুষ মারা যায়। চট্টগ্রামেও ক্ষয়ক্ষতি কম নয়। কলকাতায় কম্পন অনুভূত হয়েছে। ঝাঁকুনিতে পুকুরগুলোর পানি 6 ফুটের বেশি উঁচুতে উঠেছিল, লিখেছেন টমাস বার্চ। ইস্টার্ন বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার 1908 সালের একটি নথি। এখানে চট্টগ্রামের ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য পাওয়া যায়। ভূমিকম্পে চট্টগ্রামের কাছে প্রায় 60 বর্গমাইল এলাকা জুড়ে সুনামিতে ডুবে যায়। অনেক গ্রাম তলিয়ে যায় পানিতে। নদীতেও ডুবে মারা যায় অনেক মানুষ। আবার কোথাও কোথাও পুকুর ও খালের পানি শুকিয়ে বালি ভেসে ওঠে। সীতাকুণ্ড পাহাড় কঠিন শিলা দিয়ে আচ্ছাদিত একটি পাহাড়। এই পাহাড়টি আপনারা অনেকেই চেনেন। বাংলাদেশে যারা অভিযাত্রী হতে চান, তাদের অনেকের পর্বত অভিযানের গল্প শুরু হয় এই সীতাকুণ্ড পাহাড় থেকে। ভূমিকম্পের তীব্রতায় এই সীতাকুণ্ড পাহাড়ের কঠিন শিলা ফেটে চৌচির হয়ে গিয়েছিল। ফাটল দিয়ে বেরিয়ে আসতে শুরু করেছিল কাদা, গ্যাস ও অন্যান্য উপাদান মিশ্রিত এক ধরনের তরল। সীতাকুণ্ড পাহাড় সেবার যেন পরিণত হয়েছিল একটি জীবন্ত আগ্নেয়গিরিতে। সেবার বঙ্গোপসাগরে সুনামি হয়েছিল। সুনামির তোড়ে ভেসে যায় উপকূলীয় বহু লোকালয়। নদীতেও জলোচ্ছ্বাস দেখা দেয়। এমনকি বুড়িগঙ্গা দিয়ে জলোচ্ছ্বাস ঢুকে পড়ে ঢাকাতে। বুড়িগঙ্গার তীরে আছড়ে পড়ে সুনামি। ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে পাওয়া একটি চিঠি থেকে জানা যায়, সুনামিতে সেবার ঢাকা ও চট্টগ্রামে 500 মানুষ নিহত হয়। কলকাতায়ও টের পাওয়া গিয়েছিল এর কম্পন। এই ভূমিকম্পে আরাকান উপকূলীয় অঞ্চলে 100 মাইলের বেশি বিস্তৃত ভূমি 13 থেকে 22 ফুট উঁচু হয়ে যায়। তখনই বঙ্গোপসাগরে টেকনাফের কাছে জেগে ওঠে একটি আস্ত ভূখণ্ড, যেটি আপনাদের প্রিয় পর্যটন গন্তব্য সেন্ট মার্টিনস আইল্যান্ড। বাংলাদেশের অবস্থান এমন জায়গায় যেখানে ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা প্লেট, এই 3টি বিশাল টেকটনিক প্লেট মিলিত হয়েছে। তাই এই অঞ্চলে ভূমিকম্প ঝুঁকির আশঙ্কা সবসময়ই রয়ে যায়। বাংলাদেশে ভূমিকম্প নিয়ে কাজ করেছেন ভূতত্ত্ববিদ ও গবেষক সৈয়দ হুমায়ুন আখতার। আর
এই গবেষক ও ভূতত্ত্ববিদের নাম মাইকেল স্টেচলার। তাদের দুজনের একটি যৌথ গবেষণা 2008 সালে প্রকাশিত হয় আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স লেটার্স জার্নালে। সেখানে তারা দেখিয়েছেন পৃথিবীর অন্যতম একটি দ্রুত বর্ধমান ও সক্রিয় টেকটনিক সংঘর্ষ অঞ্চলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ভেতরে রয়েছে 5টি ফল্ট লাইন জোন। এই ফল্ট বা চ্যুতি হল ভূগর্ভে থাকা ফাটল। বাংলাদেশের পূর্ব দিক, বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম অঞ্চল একটি মেগাথ্রাস্ট ফল্টের উপর দাঁড়িয়ে আছে। এই ফল্টটি ভারতের ইন্ডিয়ান প্লেটকে ঠেলে দিচ্ছে বর্মা প্লেটের নিচে। এই চাপ জমে জমে যে কোনো সময় 8 মাত্রার বেশি শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই ব্যক্তির নাম পল আর কামিন্স। তিনি একজন গবেষক। 2007 সালে নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় তিনি দেখান বঙ্গোপসাগরের দিকে থাকা সাবডাকশন জোনে এমন শক্তি জমা আছে যা সুনোমেগনিক জায়ান্ট আর্থকোয়েক তৈরি করতে পারে। বিশ্বের সবচাইতে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা 20টি শহরের তালিকায় রয়েছে ঢাকা। শত শত বছরের ইতিহাস একটাই সত্যি কথা বলছে, বাংলাদেশের মাটির গভীরে লুকিয়ে আছে এমনই এক প্রলয় দানব যে ঘুমায় কিন্তু কখনোই পুরোপুরি মরে যায় না। 1762, 1787, 1855, 1897 কিছু বছর পরপরই সে জেগে উঠে জানান দিয়েছে নিজের অস্তিত্বের কথা। নদীর গতিপথ পাল্টে দিয়েছে, শহর ভেঙেছে, গ্রাম ডুবিয়েছে, দ্বীপ জন্ম দিয়েছে, আর মানুষকে নিয়ে গেছে শোকের উপত্যকায়। প্রযুক্তি উন্নত হওয়ায় এখন আমরা জানি ফল্ট লাইন কোথায়, জানি মেগাথ্রাস্ট ফাটল কতটা বিপজ্জনক, জানি চট্টগ্রাম, সিলেট, মেঘালয়ের নিচে চাপ জমছে প্রতিনিয়ত। কিন্তু প্রস্তুতি? অতীতের মতোই যদি বড় ভূমিকম্প আবারও আচমকা এসে পড়ে, আমরা কি টিকে থাকতে পারবো?